আজকের এই বিশেষ অনুষ্ঠান বাংলাদেশের উপর। আমাদের প্রতিবেশী দেশ, ভারতবর্ষের প্রতিবেশী দেশ বাংলাদেশে কি ঘটনা এখন ঘটছে এবং এর ভবিষ্যৎ কি, এই নিয়ে কয়েকজন বিশেষজ্ঞকে আজকে আমরা নিয়ে এসেছি তাদের সঙ্গে আলোচনা করার জন্য। তো আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাংলাদেশ একসময় ভারতবর্ষেরই অংশ ছিল এবং দুই বাংলা একই বাংলা ছিল। 1947 সালে ভারত ভাগের সময় পূর্ববঙ্গ বিভাজিত হয়ে পূর্ব পাকিস্তান হয়ে যায় এবং পরবর্তীকালে 1971 সালে আবার পূর্ব পাকিস্তান স্বাধীনতা লাভ করে প্রচুর মানুষের জীবনের বিনিময়ে এবং ভারতবর্ষের অ্যাক্টিভ সহযোগিতায়। তো সেই বাংলাদেশ 71 সালের পর থেকে উন্নতির পথে চলেছিল, কিন্তু আজ আবার একটা বিপদের ঘন মেঘ এই বাংলাদেশের আকাশে ঝুলছে। বিশেষ করে যারা সংখ্যালঘু, যারা হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান সম্প্রদায়ের, বিশেষ করে হিন্দুরা। তো আজকে এই যে আলোচনা, এই আলোচনায় আমরা একটুখানি ইতিহাস নিয়ে চর্চা করব, একটুখানি বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করব এবং তারপরে ভবিষ্যৎ কি, এই পরিস্থিতির কি, কোন পথে এগোচ্ছে এবং কি হতে পারে সেই নিয়ে আমরা কয়েকজন বিশেষজ্ঞকে আজকে ডেকেছি। প্রথমেই আমি অনুরোধ করব ডক্টর সব্যসাচী দস্তিদারকে মঞ্চে আনার জন্য। নমস্কার। নমস্কার। তো আমি এইটুকুই সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি। উনি একজন, আমি কি বলবো, বিদগ্ধ স্কলার এবং অ্যাট দ্য সেম টাইম উনি প্রতিবাদ এবং বিভিন্নভাবে বাংলাদেশের যে হিন্দু, বিশেষ করে হিন্দু বৌদ্ধ মাইনরিটির উপর যে অত্যাচার এবং প্রবলেমগুলো চলছে সেই নিয়ে উনি প্রচুর লেখালেখি করেছেন। উনি প্রথমেই ওনাকে আমি রিকোয়েস্ট করছি ডক্টর দস্তিদারকে যে বাংলাদেশের এই যে সিচুয়েশনটা এখন হয়েছে তার একটু ব্যাকগ্রাউন্ডটা যদি, ইতিহাসটা যদি আপনি একটুখানি আমাদের শ্রোতাদের কাছে তুলে ধরেন, যে কিভাবে এই অবস্থায় কেমন ভাবে আমরা পৌঁছলাম, কেন পৌঁছলাম। নমস্কার, খুব ভালো প্রশ্ন এটা। আসলে যেটা আমিও বলি যে কেন ভারতে, বিশেষ করে পশ্চিমবাংলায় এই ইতিহাস আমাদের শেখানো হয় না। এই যে ভাগাভাগি হয়েছে এইটা শুরু করেছে ব্রিটিশ শয়তানরা। হ্যাঁ, যখন ভারতে স্বাধীনতা মুভমেন্ট শুরু হয়েছে, এটা হয়েছে আমাদের বাংলাদেশে, অর্থাৎ দুই বাংলা মিলিয়ে, তখন পশ্চিম বাংলা পূর্ব বাংলা মিলিয়ে বাংলা বলা হতো, বাংলাদেশ বলা হতো। এবং 1800 সাল থেকেই সমস্ত ভারতের লিডার অলমোস্ট এখান থেকে এসছে। সেই জন্য ব্রিটিশরা প্রথমে আমাদের ভাগ করার জন্য 17 সালের শেষে শয়তানি করেছে, ভাগাভাগি করার জন্য, ওই জাতপাত তুলে, যখন এ নিয়ে কেউ চিন্তা করতো না। হ্যাঁ, এমনকি তুমি জানো আমাদের কি বলে ইসকনের প্রতিষ্ঠাতা, হ্যাঁ, তিনি 1400 সালে কখনো বলেননি কাজ পাস কিছু আছে, সবাই দাস বা দাসী থেকে শুরু হয়ে গেছে। ব্রিটিশরা যখন এটা পারলো না, তখন তারা বাংলাকে ভাগ করলো হিন্দু মুসলমান করে। 1905 সালের 14ই ডেটটা এক্স্যাক্টলি মনে নেই, অক্টোবর থেকে শুরু। এবং যখন বাংলার কোনো হিন্দু কোনো মুসলিম এই ভাগাভাগি চায়নি, শুধু তাই নয়, তখন যখন সাকসেসফুল হলো না, তখন তারা উত্তর ভারত থেকে একটি উর্দুভাষী লোককে নিয়ে আসলো ঢাকায়, এবং তাকে নবাব উপাধি দেওয়া হলো এবং তাকে লক্ষ লক্ষ টাকা দেওয়া হলো শুরু করার জন্য। যে মুসলিম লীগ পার্টি, এটা ব্রিটিশ দিয়েছে, তাদের দুইটা পজিশন, একটা হচ্ছে হিন্দু মুসলমান, মুসলিম and non-Muslim are two different races, and এবং যে তারা মুসলিম লীগ পার্টি আলাদা করে চায়। এতে দুই বাংলার ন্যাশনালিস্ট মুভমেন্ট ফট ব্যাক, এবং
আমি উইল নট বি সারপ্রাইজড, আমার দাদু দিদিমা, দাদু লয়ার ছিলেন পূর্ব বাংলাতে, ঢাকা এবং মাদারীপুর এতেও ছিলেন, এবং আমার দুই মামা এরাও ওই মানে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সের কাজে লাগেন। তাদের জেল খাটিয়েছে শুনেছি যতদূর, 17 বছর খেটেছে সব মিলিয়ে। এবং এবং এই করে আমাদের ভাগাভাগি শুরু হয়েছে। প্রথমে এটা রাজি হয়নি, তারপর 1911 সালে দুই বাংলা এক করা হলো। কিন্তু কিন্তু ওই মুসলিম লীগ পার্টি এবং মুসলিম লীগ পার্টির রেসিস্ট পার্টিশন পজিশন, যে মুসলিম এন্ড নন মুসলিম টু ডিফারেন্ট রেসেস, এই নিয়ে পুশ করা হলো। এবং ব্রিটিশরা এই ভারত দিয়ে শুরু করলো ও ভারত দিয়ে শুরু করলো এই যেটা পরে পরে এতে হয়েছে আফ্রিকা অনেক জায়গায়, এই রেসিস্ট পার্টিশন, মানে রেসিস্ট ডিভিশন, যেমন সাউথ আফ্রিকায় করেছে সাদা কালো। এরা তখন করলো মুসলিমরা ভোট দেবে শুধু মুসলিমদের, আর নন মুসলিমরা সেপারেট ভোট দেবে আলাদা। এই করে ডিভাইড অ্যান্ড রুল, যেটা ব্রিটিশরা চালু করলো, ডিভাইড অ্যান্ড রুল এবং ডিভাইড অ্যান্ড কনকার। এবং এই বাংলা যে এক হয়ে গিয়েছিল 1911 সালে, তার থেকে শিখে তখন তারা অ্যাপ্লাই করলো ব্রিটিশরা পৃথিবীর বহু জায়গায় ডিভাইড অ্যান্ড রুল। তার ভেতরে আছে আয়ারল্যান্ড, প্যালেস্টাইন, দুটোই ভিজিট করেছি। তারপরে আমাদের সাইপ্রাস, সাউথ আফ্রিকা, ফিজি, মোর অ্যান্ড মোর, যে তাদের ঢুকিয়ে কিভাবে দুটো রেসকে আলাদা করা যায়, এই করে আমাদের শুরু হলো। এবং তারপরে এগিয়ে চললো, মানে ব্রিটেন তাদের প্রচুর টাকা পয়সা দিল, সাহায্য করলো এই মুসলিম লীগ পার্টি দাঁড় করানোর জন্য, এবং আলটিমেটলি তারা রাজি হলো। এবং যেটা খুবই দুঃখের ব্যাপার আমার কাছে লাগে, যে এমনকি গান্ধী, নেহরু, কমিউনিস্ট পার্টি, কংগ্রেস পার্টি, তারা এটা মেনে নিল, যেটা। এবং তারপরে বাংলাদেশ থেকে, যেটা আমি খুব দুঃখজনক ভাবে মনে করি, যারা নিজেদেরকে ভারতীয় বলে বা হিন্দু বলে, তারা জীবিত প্রাণীও নয়। কেন, জীবিত প্রাণীরা যেমন তাদের মা বাবা মানে একটা গরুর বাছুর নিয়ে গেলে মারামারি করে, আমরা সেটা করি না। এই প্রথম আমাদের কেউ প্রতিবাদ করেছে বাংলাদেশে এই গণনিধন এবং প্রোগ্রামের ফলে। কিন্তু যেটাও আর একটা কন্ট্রাডিকশন, যে বাংলাদেশে এই যে প্রায় দৈনিক এই ধরনের ঘটনা ঘটে, অন্তত বাংলাদেশের কাগজে অনেক মুসলিম জার্নালিস্টরা লিখছে, কিন্তু পশ্চিমবাংলায় তারা সেন্সর করে যাচ্ছে। এইটা আমার কাছে আনঅ্যাকসেপ্টেবল, অ্যাবসলিউটলি You do not have to be anti-Muslim, but you have to speak up for your rights, your parents. সেই জন্য আমি তো বলি আমাদেরকে, যে ভারতীয় বা হিন্দু যারা নিজে বলে, তাদেরকে আমি আজকাল বলি, অনেকেই বলেন সুইসাইডালি ফেটালিস্টিক টলারেন্ট ইন্ডিজিনাস সেলফ ডিভাইসিভ কাওয়ার্ড পিপল। মানে আমরা নিজেদের ভাগাভাগি করে একজনের আরেকজন পিছনে লাগতে পারি, যেটা ভারতেও হয়েছে। এখন বেসিক্যালি অল ইন্ডিয়া পার্টি বলতে একটাই আছে, আগে 3টে ছিল, যেমন কংগ্রেস ছিল এবং কমিউনিস্ট পার্টি ছিল, তারা এখন ভেসে গেছে, এখন শুধু বিজেপি রয়েছে। এবং সেটাকে কিভাবে ভাঙা যায়, আমি যদিও তার কোনো মেম্বার নই, মানে সাপোর্টার নই, কিন্তু এই অল ইন্ডিয়া পার্টিকে কিভাবে ভাঙা যায় সারা পৃথিবী উঠে পড়ে লেগেছে। আর একটা জিনিস মনে রাখতে হবে ভারতীয়দের এবং হিন্দুদেরও, ভারতীয় হচ্ছে একমাত্র দেশ, আমি যাকে বলি ইন্ডিজিনাস পিপল, অর্থে ওই ধর্ম যেটা কেউ শুরু করেনি, একেবারে মাটি থেকে উঠে এসছে। যে কারণে হিন্দুরা গাছ পুজো করে, মাটি পুজো করে, নদী পুজো করে, পুকুর, মহিলা পুরুষ সবাইকে করে, কিন্তু মনোথিস্টরা করে না। অর্থে যারা এক ধর্মে বিশ্বাসী, অর্থে যেমন খ্রিস্টানিটি, ইসলাম বা
বা আমাদের এইথিজম, এরা এগুলো করে না, যে কারণে সারা পৃথিবী চেষ্টা করছে বিভিন্ন গ্রুপ, বিশেষ করে ইসলামিক গ্রুপ and communist group and Christian group, how to convert. Actually, in 1990s, I got notification that Christian churches were meeting in Southeast Asia to decide how to convert India, and Islamic countries met in Arabia to decide this. And it is still going. হ্যাঁ, এটা আপনি একটা খুব বড় একটা পয়েন্ট এনেছেন। ব্রিটিশদের আপনি বললেন, ব্রিটিশরা এটা যে বিভাজন, হিন্দু মুসলিম ধর্মের ভিত্তিতে যে বিভাজন, ব্রিটিশরা এটা ইনিশিয়েট করেছিল। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি এখনই যেটা বললেন যে অ্যাব্রাহামিক রিলিজিয়ন যেগুলো, তার এসেনশিয়াল পার্টই হলো যে অনলি আমার ধর্মটাই শ্রেষ্ঠ এবং অথবা অনলি ট্রু বাট আদার্স আর নট ট্রু। এই যে ভাবনাটা অনেকের মধ্যে আছে, যাদেরকে আমরা একটু ফান্ডামেন্টালিস্ট বলি, তাদের যেই ভাবনাটা, সেই ভাবনাটাকে বাড়িয়ে দিয়ে মুসলিম লীগ তো সেইভাবেই হলো যে তোমরা এই হিন্দু, এরা তো তোমাদের ধর্মের নয়, এদের সঙ্গে তোমরা কি করে থাকবে একসাথে। তো এই যে বীজ বপন করা হলো, এটা যদিও এটা বীজটা অলরেডি রয়ে আছে, আব্রাহামিক ধর্মের মধ্যেই রয়েছে, সেটাকে জাগানো হলো। তো তার ফলশ্রুতি হিসেবে এখন যেটা বাংলাদেশে আমরা দেখছি, যেটা আরেকটা আব্রাহামিক রিলিজিয়ন গুলোর আরেকটা ধারা রয়েছে যে আইকনোক্লাজম, মূর্তি ভাঙা, মানে মূর্তি বিরোধী, মূর্তি ভাঙা, সেটাও একটা জিনিস। এবং কনভার্সন, ফোর্সড কনভার্সন, সেটাও একটা জিনিস। ইহুদিরা হয়তো করে না, কিন্তু ইসলাম ফোর্স কনভার্সন এখনো যথেষ্ট পরিমাণে রয়েছে এবং আরো হয়তো বাড়ছে। ক্রিশ্চিয়ানিটি হয়তো ফোর্সড না হলেও নানা রকম প্রলোভন বা নানা রকম কার্যকলাপের মাধ্যমে কনভার্সন, এই যে কনভার্সন, এই যে জিল, এটা কি একটা রুট কজ যে এই প্রবলেমগুলো সারা পৃথিবীতে যে হচ্ছে ধর্মের নামে, এটা কি একটা রুট কজ? Sure, this is one of the many causes. তবে যেটা I see is this way, at least Christianity has gone through two reforms, two issues, two changes. One is Reformation and one is Enlightenment. এই দুটোতে ট্রিমেন্ডাস চেঞ্জ হয়ে গেছে। অর্থে আজকে কথার কথা বলছি, আই ডোন্ট ওয়ান্ট এনিবডি, কেউ চাই না এটা করুক, একটা খ্রিস্টান দেশে, এমনকি আমেরিকাতে বা ইংল্যান্ড কিংবা ইটালিতেও, আমি জাস্ট কথার কথা বলছি, যে সেখানে যদি কেউ বাইবেলকে কিছু একটা বলে, সঙ্গে সঙ্গে তার মুন্ডপাত হয় না, তাকে অ্যাটাকও হয় না। এই নিয়ে এমনকি ইটালিতেও ছবি হয়েছে। কিন্তু রিভার্স, আজকে যদি এই কোনো ইসলামিক দেশে, মুসলিম মেজরিটি দেশে, যদি কথার কথা বলছি, যদি ইসলামের ক্রিটিসিজম নিয়ে কিছু বলা হয়, সঙ্গে সঙ্গে লোককে তো খুন করে দিতে পারে। এবং দ্যাট হ্যাজ বিন, এই নিয়ে অনেকে লিখেওছে। এবং আমাদের খুব নামকরা যে রাইটার, তুমি জানো, যে ইন্ডিয়ান পাকিস্তান, রাইট, তাকেও সে লিখেছে, এবং তাকে খুন করার জন্য কত মানুষ ছুটে আসছে। মানে খুন করার, মানে একটা তো অ্যাটাক হয়েই গেছে, উনি তো এখন পঙ্গু হয়ে আছেন অলমোস্ট। রাইট, কিন্তু বলছি, সুতরাং হাউ ডু ইউ হ্যাভ রিফরমেশন, তো সেটা তো বড় কোয়েশ্চেন। তো আমি একটু আবার একটুখানি অন্য প্রসঙ্গে ফিরে যাচ্ছি। আমাদের সঙ্গে জয়েন করছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে, শিলিগুড়ি থেকে শ্রী রজত ভরদ্বাজ মুখার্জি। ওনাকে নিয়ে এসো অভিনব স্ক্রিনে। সো রজত প্রফেশনে একজন ব্যবসায়ী এবং বর্তমানে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির যে ফরেন সেল, তার ইনচার্জ, এবং বাংলাদেশের সঙ্গে বহুদিন ধরে দীর্ঘ যোগাযোগ এবং নানা রকমের কার্যকলাপ নিয়ে ব্যস্ত থাকে। তো রজত মুখার্জিকে নিয়ে এসো একটু স্টেজে, অভিনব। তো আমি যতক্ষণ না রজত আসছে, আমি একটা প্রশ্ন করছি যে আপনি সাচিদা, আপনি তো খবর পাচ্ছেনই, নিউ ইয়র্কে বসে সারা বাংলাদেশ থেকে খবর আসছে। আমার কাছে যেমন প্রতিদিন বেশ কিছু ফোন কল আছে সাহায্যের জন্য।
এবং ইনফরমেশন শেয়ার করা হয়, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ চলছে। তো আপনার কাছে কি খবর আছে, এখন কি সিচুয়েশন বাংলাদেশে? খুব ভালো প্রশ্ন। রাইট। সো তার আগে একটা কথা বলে নিই, যেটা আই ফিল ভেরি ভেরি স্ট্রংলি। যেমন যদিও আমি রেফিউজি পরিবারে জন্ম, আমি কলকাতায় জন্মেছি, বড় জগৎবন্ধুতে পড়েছি, তারপরে বি কলেজ, তারপর আইআইটি অ্যান্ড অল দ্যাট। I consider myself 100% Bangladeshi, 100% Indian, and then 100% American. কেন why should I give up? এই নিয়ে যেটা আমাদের সমস্যা, এই এক্ষুনি আমি একটা চিঠি লিখেছি এই পশ্চিমবাংলায় এই কমিউনিস্ট পার্টি ডেমনস্ট্রেশনে, তারা কি লিখেছে, অথচ everybody probably there were from Bangladesh, yet nobody identifies, nobody wants to go back. যেটা যেটা is not মানে প্যালেস্টিনিয়ান ফিরে গেছে, আইরিশরা ফিরে গেছে, জুইশরা ফিরে যাচ্ছে তাদের হোমল্যান্ড, কালোরা ফিরে গেছে সাউথ আফ্রিকায়, আই ক্যান গো অন অ্যান্ড অন। কিন্তু হোয়াট ইজ আওয়ার দিস রেসিজম? এবং আমি যখন বাংলাদেশে গিয়ে ফিরে আসছি, তখন সেই নেতারাই বলছেন, তুই মন্ডুটা নিয়ে ফিরে আইলি, যদি এতই খারাপ, why don't you protest it? রাইট, এক্স্যাক্টলি। তো এখন কি হচ্ছে? So coming back, yes, it has gone through a very very 5ই আগস্টের পর, 5ই আগস্ট যে একটা সো কল্ড রিভলিউশন হলো, সেটা কি ছিল এবং কিভাবে শুরু হলো, যদি একটুখানি আপনি এটা বলেন, তারপর এখন কি সিচুয়েশন? সো না, আমার সঙ্গে যোগাযোগ হচ্ছে। সো বাই দ্য ওয়ে, আমি ডক্টর ইউনূসকে অ্যাজ আই সেড বলেছি যে এক সময় চিনতাম, হয়তো চিনি, এখন চিনবেন না, এতদিন পর হয়ে গেছে, যাই হোক। সো নো, আই মিন শি ওয়াজ, মানে শেখ হাসিনা ওয়াজ ওভারথ্রোন। শুনেছি এর পেছনে বিদেশিরা ছিল এবং সেটা একটা খারাপ ব্যাপার, কিন্তু ওকে তাড়ানোর সঙ্গে কেন হিন্দুদের আক্রমণ হবে? দিস ইজ এ ফান্ডামেন্টাল রেসিজম। এবং তারা নাকি বলছে তারা ইসলামিস্ট, তাহলে তো বলবো ইসলামিস্ট সেলফ ইজ এ রেসিজম, রেসিস্ট থিং। কোথায়, কেন তারা হিন্দুদের উপর আক্রমণ করে? হোয়াট ইজ, এতে কোনো সম্পর্ক নেই। হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, তাদের পরিবারের উপর আক্রমণ হচ্ছে, মন্দিরের উপর আক্রমণ হচ্ছে, কেন, ওয়াই? এবং যেটা আমাদের যেটা খারাপ, যে আমরা যুদ্ধ ফাইট ব্যাক করি না, ইংরেজিতে বলছি, যে এর বিরুদ্ধে যে আমরা কেন বলছি না, যুদ্ধ করছি না, শুধু তাই নয়, যাদের যাদের বাড়িঘর আক্রমণ হচ্ছে, আমরা যদি তাদের পাশে গিয়ে দাঁড়াই, তার একটা বিরাট ফল হয়। এবং সেটা কেন আমরা করছি না? ভারতের তো প্রচুর মানুষের প্রচুর টাকা আছে, আমেরিকাতেও রয়েছে, কেন আমরা, কেন কিছু মনে করো না। তুমি জানো যে আমি অনেক দিন ধরেই সেখানে যাই, সেখানে আমরা অনেকগুলো ছাত্রাবাস, অরফানেজ, স্কুল তৈরি করেছি এবং এখান থেকে চা বিক্রি করে শুরু করেছি আমরা, কেননা আমাদের দান টান দেওয়ার হাত ছিল না কারুর। তো কিন্তু সেখানে বিরাট পরিবর্তন হয়ে গেছে, বিরাট। এবং সে কোনো জায়গায় আমাদের সেই কোনো ওগুলোতে কেউ হাত দেয়নি। এবং একটা আর গত বছর আর একটা বিপ্লব করেছি এমনকি বাংলাদেশেও, সেটা হচ্ছে 17 সালের বানানো কালীবাড়িটা 1950-এ পোগ্রামের সময় ভাঙা হয়েছিল, সেইটাতে রিবিল্ড করে দিয়েছি। এবং গ্রামের খুব গরিব মানুষরাই সেটা রেখেছে এবং দেখে তারা এত ভালো লাগছে। একজন উঠে দাঁড়িয়ে বলে গেল, আপনি আমাদের যে কি বল দিয়ে গেলেন কাকু, আমরা দেশ ছাড়বো না। এটা একটা গ্রেট এক্সাম্পল। তো আমাদের সঙ্গে জয়েন করেছেন শ্রী রজত ভরদ্বাজ মুখার্জি, আমাদের ইয়াং যুব নেতা পশ্চিমবঙ্গ থেকে। আমি আগেই বলেছি ওনার পরিচয়, নিজে ব্যবসায়ী এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির যে ফরেন সেল আছে তার ইনচার্জ, এবং বাংলাদেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, নিত্য জড়িত এবং নানা রকম অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত। এইটুকু সংক্ষিপ্ত পরিচয় আমি অলরেডি দিয়েছি। তো আমি রজতদাকে জিজ্ঞেস করছি যে এখন বাংলাদেশের সিচুয়েশন নিয়ে যদি তুমি একটু বলো, যে তোমার কাছে কি খবর আছে, কি হচ্ছে। আমার কাছে অ্যাটলিস্ট 300টা ইনসিডেন্টের রিপোর্ট, মানে একদম ডকুমেন্টেড রিপোর্ট আমার কাছে আছে, বিভিন্ন রকমের মন্দির ভাঙা থেকে আরম্ভ করে খুন খারাপি, রেপ, সমস্ত। তো তোমার তো কাছে অনেক ডিটেলস ইনফরমেশন তুমি ডেলি পাচ্ছ, অনেক আকুতি মিনতি পাচ্ছ,
যারা তোমার কাছে সাহায্য চাইছে। তো এটা নিয়ে যদি একটু তুমি বলা শুরু করো, রজত। প্রিয় ভদ্রমণ্ডলী, সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। আমি যেহেতু ভারতে আছি, তো আমাদের সময় অনুযায়ী শুভ সন্ধ্যা। এবার কাঞ্চনদা যে প্রশ্নটা করলেন যে বর্তমানে বাংলাদেশের কি পরিস্থিতি, চরম একটা অরাজক পরিস্থিতি, একটা অস্থিতিশীলতা চলছে। আর বিশেষ করে ইসলামিক মৌলবাদী কান্ট্রিগুলোতে যেটা দেখা যায়, দিস ইজ নাথিং নিউ, যে কিছু হলেই একটা সংখ্যালঘু মানে হিন্দু পারসিকিউশন, তাদের উপরে অত্যাচার, আমাদের দেবালয়গুলোতে অগ্নিসংযোগ করা, দেবদেবীর বিগ্রহ ভাঙচুর করা, মা বোনেদের ধরে টানাটানি, নির্যাতন, মোলেস্টেশন, রেপ, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সেগুলো ভ্যান্ডালাইজ করা, তাতে আগুন দেওয়া, এটা মানে চূড়ান্ত বিশৃঙ্খল একটা অবস্থা। হিন্দুরা প্রতিনিয়ত, আমি অসংখ্য অগণিত ফোন পাই, হোয়াটসঅ্যাপ পাই, আমার মোবাইল হ্যাং হয়ে যায়, যে কারণে এখন সপ্তাহে একদিন করে আমি একটু ফেসবুক লাইভেও আসার চেষ্টা করছি। তো পুটিং অল টুগেদার, বাংলাদেশ ইজ ইভেন ওয়ার্স দ্যান আফগানিস্তান রাইট অ্যাজ অফ নাও। মানে তুমি বলছো যে আফগানিস্তানের পথে চলেছে বাংলাদেশ? বেশি হয়ে গেছে, তার চেয়ে বেশি হয়ে গেছে। মানে গতকাল একটা ডেভেলপমেন্ট, কেউ জানেন কিনা জানি না, আমি দু একটা ইউটিউবারকে ইন্ডিয়ান পাঠালাম, একজন তো আরামবাগ টিভি শফিকুল ভাই খবরটাও করেছে, যে গতকাল সেখানে ডেমনস্ট্রেশন হয়েছে যে হোটেলে গোমাংস থাকবে না সেটা হিন্দু হোটেল, আর বাংলাদেশে এরকম কোনো হিন্দু হোটেলের থাকার অধিকার নেই। অর্থাৎ যদি হোটেল ব্যবসা করতে হয় তাহলে গোমাংস রাখতেই হবে, এটা একটা। তারপরে মহিলাদেরকে বাধ্যতামূলকভাবে হিজাব পরানো, বোরখা পরানো, শরীরের কোনো একটা অংশ মানে যেটুকু অংশ দেখা যাবে দৃশ্যমান সেখানে আলকাতরা লাগিয়ে দেওয়া। তো এর আগে আমরা একটা ভিডিও দেখেছি, ভাইরাল ভিডিও, যে একজন সনাতনী মারা গেছেন, তার ডেড বডি নিয়ে ইসলামিক মতে আর কি, যেটাকে জানাজা বলে, তার সেসব করা হচ্ছে। এর থেকেই খুব স্পষ্টতই মানে প্রতীয়মান যে এক্স্যাক্টলি বাংলাদেশে কি চলছে। এবার সোশ্যাল সাইটে যে ভিডিওগুলো ভেসে আসে বা যেগুলো আমাকে অনেকে নাম গোপন রাখা শর্তে পাঠান, সেটা কিন্তু সমুদ্রের মধ্যে থেকে এক ঘটি জল, মানে টিপ অফ দ্য আইসবার্গ যেটাকে বলা যায়, বাকিটা তো আমরা দেখতেই পাচ্ছি না। এটা 1%। ইভেন অসভ্যতামি কোন চরম পর্যায়ে চলে গেলে তাদের যে বড় বড় স্টেটমেন্ট যে আমরা ভারত দখল করব, চীনও আমাদের, রাশিয়াও আমাদের, ইউএসএও আমাদের, 4 ঘন্টায় কলকাতা দখল করব। তো ভারত অ্যাজ এ গুড জেস্টার আমাদের সর্বোচ্চ ব্যুরোক্রেট ফরেন সেক্রেটারিকে গতকালকে বাংলাদেশে পাঠিয়েছিলেন। উনি গিয়েছিলেন, উনি চেয়েছিলেন একটা সৌহার্দ্যপূর্ণ কথাবার্তা হোক, কারণ দেশটাকে তো আমরা জন্ম দিয়েছি আমাদের হাত ধরে বাংলাদেশের ভূমিষ্ঠ হওয়া। তো কাজেই একটা বাংলাদেশের ওপরে আলাদা সফট কর্নার বলুন, ইনক্লাইনেস বলুন, এগুলো তো থাকেই। তো কেউই তো চায় না যে একটা বন্ধুকে শত্রুতে কনভার্ট করতে। আর ভারত তো খুবই নিরীহ মনের একটা দেশ, অত্যন্ত সংবেদনশীল একটা দেশ। তো উনি ঢাকা এয়ারপোর্টে নামার পর থেকে অসভ্যতা শুরু হলো। প্রোটোকলে একজন ফরেন সেক্রেটারিকে, দ্যাট টু ভারতের মতো একটা এত বড় রাষ্ট্র, তার ফরেন সেক্রেটারিকে রিসিভ করতে আসেন ওখানকার সহসচিব পর্যায়ের কোনো একজন, এখান থেকে ইনসাল্ট করা শুরু। তারপরে উনি তার দ্বিপাক্ষিক বৈঠকে এই বক্তব্যগুলো রেখেছেন যে আমরা অনুরোধ করছি যে সংখ্যালঘুদের একটু
তাদেরকে একটু একটু নিরাপত্তা দেওয়া হোক, এটা ভারত সরকারের পক্ষ থেকে আমাদের আবেদন। জয়েন্ট প্রেস কনফারেন্সে তাদের পররাষ্ট্র উপদেষ্টা এসে বলেন যে ভারত এটা বলছিলেন, কিন্তু এটা তো আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্স, এতে ভারতের নাক গলানোই সমীচীন, আমরা এটা মেনে নেব না। আমরা যেমন অন্য কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাই না, আমি আশা করব যে ভারতও যাতে নাক না গলায়। তো মূর্খের অশেষ দোষ আর কি। হ্যাঁ, তারা তো জানে না যে হোয়াট ইজ হোয়াট অ্যান্ড হু ইজ হু। এই যে পড়ে পাওয়া 14 আনা একটা উপদেষ্টা, এতগুলো মানে বিভিন্ন ডিপার্টমেন্টের উপদেষ্টা, সমন্বয়ক, এগুলো তো সব ননসেন্স টার্ম। এ তো মানে সংবিধান স্বীকৃত কিছু নয়। বাংলাদেশের সংবিধানে কোথাও উপদেষ্টা লেখা নেই, কোথাও না, আমি একটা তুমি যেহেতু এই কথাটা ওঠালে, আমি একটুখানি আরেকটু পিছনের দিকে আরেকবার যাচ্ছি, যে শেখ হাসিনা যে মাননীয় প্রধানমন্ত্রী যিনি ছিলেন বাংলাদেশের, তিনি অফিসিয়ালি কি এখনো প্রধানমন্ত্রী আছেন? তিনি তো অফিসিয়ালি কোনো রেজিগনেশন লেটার দেননি, বা এটা কি সত্যি কথা? অফকোর্স উনি তো রেজিগনেশন টেন্ডার করেননি, সেটা তো কেউ দেখাতে পারছেন না। আর উনি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত। হ্যাঁ দাদা, এখানে আমি আরেকটা কথা অ্যাডাপ্ট করি, সেটা হচ্ছে যে শেখ হাসিনা যদি চানও বা যদি চাইতেনও, উনি নিজে পদত্যাগ করতে পারতেন, যে অ্যাজ প্রাইম মিনিস্টার আমি এখান থেকে স্টেপ ডাউন করছি। কিন্তু সরকার ফেলে দেওয়ার উনি কেউ নন। ওখানে পার্লামেন্টে 2/3 মেজরিটি বা বৃহত্তর সংখ্যাগরিষ্ঠ এমপিরা যদি এই বিষয়ে তারা সহমত পোষণ করতেন যে হ্যাঁ আওয়ামী লীগ না হয় সরকার থেকে চলে যাবে, তাহলে মেনে নেওয়া যেত যে সরকারটা পড়ে গেল। তো ফর অল প্র্যাকটিক্যাল পারপাস শেখ হাসিনা ইজ দ্য ভেরি মাচ প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ ইজ রানিং দ্য গভর্নমেন্ট। Having said that, it was not even a military coup, it was a street vendors coup মোটামুটি বলা যায়। তো সেখানে বিভিন্ন বাইরের শক্তির মদত অবশ্যই আছে, কিন্তু মোহাম্মদ ইউনূসের পজিশনটা কি? মোহাম্মদ ইউনূসের তো কোনো কনস্টিটিউশনাল পাওয়ার নেই। না, নেই। হি ইজ বিং ড্রিভেন বাই দ্য স্টুডেন্টস, so-called স্টুডেন্টস যারা সেট আপ করা হয়েছে। যাই হোক, আমার পক্ষ থেকে আমি শেখ হাসিনার বিরুদ্ধে বহু অভিযোগ আছে, নানা রকম আছে, সে সমস্ত কথাতে না গিয়েই আমি কনস্টিটিউশন, বাংলাদেশের কনস্টিটিউশনের কথা বলছি, যে কনস্টিটিউশন নতুন করে লেখা হয়েছিল 71 সালের পর, এবং সেই অনুযায়ী বাংলাদেশে যারা এখন হত্যাকর্তা হয়েছেন তারা সব অবৈধ, এটা আমি জোর গলায় বলতে পারি। এবার দ্বিতীয় হচ্ছে যে তোমার কাছে প্রশ্ন, রজত, তুমি অনেক আওয়ামী লীগের বহুজনকেই তুমি চেনো এবং বিএনপির দুই পক্ষেই চেনো। তো এই যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে সংখ্যালঘুদের, কিছু না হলেই সংখ্যালঘুদের উপর অত্যাচার, এখানে আওয়ামী লীগ পার্টিটা তো ছোট পার্টি নয়, বিরাট একটা পার্টি ছিল, এবং বিএনপির যে সব নেতাই যে ইসলামিস্ট বা ইসলামিক ফান্ডামেন্টালিস্ট তাও তো নয়। এনাদের কি রোল? এনারা কি একদম চুপচাপ বসে না, তারা ভয়ে জুজু হয়ে গেছেন? মানে ভয়টা কাকে তাহলে? না, এট দ্য এন্ড অফ দ্য ডে দাদা বুঝতে হবে, তাহলে না আমাদের অনেক তাত্ত্বিক আলোচনায় ঢুকে যেতে হয়, আমরা একটু ডিটেইলড হয়ে যাব, সংক্ষেপে বলো মূল স্রোত থেকে। হ্যাঁ, আসলে ইসলামের যেটা একদম ফান্ডামেন্টাল, যেটা ওদের বেসিক লাইন, সেটা হচ্ছে দারুল উলুম প্রতিষ্ঠা। দারুল উলুম প্রতিষ্ঠা মানে এই গোটা বিশ্বকে ইসলামের একটা চারণভূমি তৈরি করা। তো কাজেই বৃষ্টি হলে সংখ্যালঘুকে মারো, যদি একটু গরম বাড়ে তাহলে হিন্দুদের মারো, তো বৃষ্টি হলে সংখ্যালঘুদের মারো, একটু গরম পড়লে পরে সংখ্যালঘুদের মারো, ভূমিকম্প হলে সংখ্যালঘুদের মারো। তো কোনো কারণ, মানে একটা কোনো কারণ বলার জন্য চাই সবাই। আমি বলছি না যে আওয়ামী লীগ খুব একেবারে দুধে ধোয়া তুলসী পাতা, তা নয়, তাদের সময়ও হয়েছে। আমাদের তো এখনো এটা মানে খুব মনে আছে আর কি, যেটা দুর্গাপুজোর সময় হলো বোধহয় মোস্ট প্রবাবলি 2021-এ, তখন তো আওয়ামী লীগই ছিল।
কিন্তু ঘটনা হচ্ছে যে এখন যারা ক্ষমতায় এসছে আর কি, সোকল্ড এই উপদেষ্টা বৈষম্য বিরোধী, তারা একেবারে মানে আগ বাড়িয়ে ওরা চাইছে যে যত তাড়াতাড়ি পুরো হিন্দু টিন্দু নিকেশ করে বাংলাদেশটাকে একটা ইসলামিক, র্যাডিক্যাল ইসলামিক রাদার নেশনে কনভার্ট করা যায়। তো দ্যাটস হোয়াট ইজ গোয়িং অন, সেটাই চলছে। তো কাজেই কোনো কারণ লাগে না। সাচিদা, আপনি কিছু অ্যাড করতে চান এতে? উনি যেটা বলেছেন ঠিক আছে, বাট যেটা আমি মনে করি যেটা আমাদের বরাবর করা উচিত ছিল কতগুলো জিনিস। একটা হচ্ছে আমরা যারা বিতাড়িত হয়েছে, উই শুড রিক্লেম আওয়ার ল্যান্ড, উই শুড সে দ্যাটস মাই হোমল্যান্ড। সো তাহলে এই যে যা সন্ত্রাসীদের কথা বললেন, এরা বুঝেই নেয় যে এদের তাড়ালেই মানে উই গেট দেয়ার প্রপার্টি, সম্পত্তি পেয়ে যাব, নট অনলি তাদেরকে মেয়ে বউদেরও নিয়ে নিতে পারি, এবং দিস ইজ এ ভেরি ভেরি সিরিয়াস থিং। এবং যে কারণে আমি যখন ক্লেম করতে বলেছি, আমি বাংলাদেশে, আমাকে এক রেডিও ডিরেক্টর এসে আমাকে সে অ্যাটাক করলো, একদিন পুরো 1 ঘন্টা ধরে সে রেডিওতে আমাকে গালাগালি দিলেন। পরেও সে এসে বলেছে, আপনি তো মা বাবাকে তাড়ানো হয়েছেন, আপনি তো সে দেশে জন্মাননি, কেন আপনি সে দেশে বলছেন এবং কেন আপনি সেখানে গরিবদের সাহায্য করছেন? আমি বললাম দ্যাটস মাই চয়েস, মা আমি 18 বছরের বেশি, মাই প্যারেন্টস ক্যান গিভ মাই রাইটস অ্যাওয়ে। এই বলছে, সেই প্রথম আমি শুনলাম কোন হিন্দু বলছে যেটা আমাদেরও ল্যান্ড, otherwise we can drive you and drive to India. So that's one of the things we need to do. এবং it is also true, উনি যেটা বললেন যে একটা জিনিস শোনো, 47 থেকে have you ever heard a Muslim major nations have objected to killing of Hindus or non-Muslims? None. In Never. Pakistan, Afghanistan or Bangladesh? That is also, you have to remind them. কিছুদিন আগে একটা অ্যাসোসিয়েশন ছিল, তারা আমাকে ডেকেছিল ডিসিতে, আমি তাই মনে করিয়ে দিলাম। তখন সে বললো যে ঠিকই তো বলেছে, কেউ তো nobody reminds us যে অলমোস্ট এভরি নেশন, ইভেন ইজিপ্টে গেছি, সেখানেও খ্রিস্টানদের ওপর যেরকম হয়। সো প্লিজ ডু দ্যাট। এবং তোমরা যে উই হ্যাভ টু ডু আওয়ার পার্ট, সেইং যেটা এবারে হচ্ছে, শুধু তাই নয়, তাদের হিন্দুদের প্রোটেকশন করা। এবং পশ্চিম বাংলায়ও আমি চাই না অন্য জায়গায় কিন্তু করুক, কিন্তু পশ্চিম বাংলায় অন্তত কাগজে কলমে এগুলো অত্যাচারগুলো কাগজে লেখা উচিত। যেটা আমি বলি আমরা সেন্সার করছি, আমি দিচ্ছি না, কিন্তু বাংলাদেশের কাগজে তুমি যদি দেখো তারা লিখছে, তারা লিখছে আমাদের অত্যাচার, তাদের অনেকে রিস্ক নিতে হয়েছে। আমি এরকম বন্ধুকে জানি, আমার বন্ধুকে এখন জেলে পুড়েছে, হ্যাঁ, এরকম বন্ধু আছে, মুসলিম নাম তার। কিন্তু why are we keeping quiet? এই যে আমাদের বারবার বই লিখছি, বলে যাচ্ছি, এই ধরনে আমার উপরও আমার ধারণা, আই ক্যানট প্রুভ, আমার ল্যাপটপ ধ্বংস করা হয়েছে, আমাদের ওয়েবসাইট ধ্বংস করা হয়েছে। সো why aren't we is doing this thing? এটা আমার কাছে, তোমরা হয়তো জাস্ট দেখাচ্ছি, তোমরা হয়তো দেখেছো এই বইগুলো, হাতের কাছে আছে বলেই দেখাচ্ছি। এইটা হয়তো দেখেছো, বেঙ্গল হিন্দু হলোকস্ট, এইটা হচ্ছে ডকুমেন্টেশন ফ্রম 46 থেকে কত হিন্দু নিধন হয়েছে, কত হিন্দু বিতাড়িত হয়েছে। এতে আমার কোনো মতামত নেই, শুধু ডকুমেন্টেশন ডেট বাই ডেট। হ্যাঁ, এবং এই বইটা হয়তো দেখেছো, এটা আমেরিকাতে বেরিয়েছে, এটার নাম হচ্ছে মুক্তি, ফ্রি টু বি বর্ন এগেন, পার্টিশন অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ইসলামিজম, হিন্দুইজম, লেফটিজম অ্যান্ড লিবারেশন অফ দ্য ফেথফুল। এটা বছর 3 আগে বেরিয়েছে, আর এইটা জাস্ট এই বছর বেরিয়েছে আগেই। হাডসন গঙ্গা মার্জার, joining of America's Hudson River with India's Ganga, revealing worldwide friendliness and fanaticism, openness and oppression. This one basically sharing how West has been ignoring our pain, and how we rest of the world, even Indians, Bengalis particularly, doing that. আপনি এটা খুবই ভালো জায়গায় নিয়ে এসেছেন আলোচনাটা। তো আপনার এই যে 3টে বই, আপনার বহু বছরের পরিশ্রমের, অক্লান্ত পরিশ্রমের ফল, যারা শুনছেন বা ভবিষ্যতে শুনবেন তাদের কাছে অনুরোধ, এই বইগুলি জোগাড় করতে, যদি আপনারা সত্যি করেই ফ্যাক্টস জানতে চান এবং
যেটা আমি বলেছি আগে পরিচয়ের সময়, ডক্টর ঘোষ দস্তিদার যেটা ইস্পাত ISPA ডি প্রজেক্ট করছেন, যেখানে পার্টিশনের সময়কার মানুষদের ইন্টারভিউ নিয়ে তাদের ডকুমেন্টেশন করছেন, অনেকদিন ধরে করছে এবং বহু মানুষের ইন্টারভিউ রয়েছে ওনাদের ওয়েবসাইটে। তো ওই ডিটেলসে যাচ্ছি না, যেহেতু পয়েন্টটা এসে গেল যে পশ্চিম মানে ইসলামিক কান্ট্রি গুলো তো চুপচাপ আছেই, তারা হয়তো ভাবছে যে আর একটা দেশ আমাদের সঙ্গে এলো, সেটা ঠিক আছে, তাদের মতো ভাবছে, কিন্তু পশ্চিমী দেশ যারা স্বাধীনতা, ডেমোক্রেসি এই সমস্ত চ্যাম্পিয়ন, তারা কেন সেই কিসিঞ্জারের নিক্সনের আমল থেকে তারা কেন বন্ধ হয়ে রয়েছেন? We supported genocide. America supported 71 genocide. Right. আমরা নেভি পাঠিয়ে দিয়েছি against ইন্দিরা গান্ধী। Actually এই বইটা বিশেষ করে ওইগুলো হাইলাইট করা হচ্ছে যে ওয়েস্টার্ন হিপোক্রেসি। শুধু তাই না, আমি নাম বলবো না, নিউ ইয়র্কের সবচেয়ে বড় পাবলিশার, আমি গিয়েছি 90s তাদের কাছে, হ্যাঁ, যে কেন তোমরা আমাদের পেইন ছাপো না কেন। সে 91-92 পোগ্রোমের সময় পাঠালো তাদের রেজিস্টার একজন রিপোর্টার, সে এসে লিখলো খালেদা জিয়ার উপরে নট ওয়ান ওয়ার্ড অন হিন্দু অপারেশন। তারপরে আবার পাঠালো একজন বাঙালি ছেলে, আমাদের বাঙালি মেয়েকে, সে 2001-এ খালেদা জিয়া আসার পরে গেল, গিয়ে সে লিখলো উত্তর বাংলায় কি করে, উত্তর বাংলাদেশে কি করে জলের অবস্থা অসুবিধা হচ্ছে, কিন্তু মানে টিউবওয়েল হচ্ছে না, কিন্তু একটা লাইনও নয়। আর যে সময় আমাদের তো কিন্তু একটা হয়তো আসার সামান্য আলো দেখাচ্ছে। অনেকেই ভাবছেন যে প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প অলরেডি বাংলাদেশি হিন্দুদের কথা বলেছেন, আগেও তিনি বলেছেন। তুলসী গব্বর, যিনি এখন আমেরিকার দায়িত্ব হয়তো পেতে চলেছেন নতুন সরকার হলে, মানে ন্যাশনাল সিকিউরিটির একটা বড় পজিশন, তিনিও স্টেটমেন্ট দিয়েছেন। তো অ্যাটলিস্ট এখন অবধি আমেরিকার যে আগামী যারা লিডারশিপ, তারা মোটামুটি একটা তাদের মতামত প্রকাশ করেছেন যে তারা হিন্দুদের বা অন্য মাইনরিটিদের ব্যাপারে চিন্তিত। তো তার অ্যাকশন কি হবে সেটা তো ভবিষ্যতই বলবে। এদিকে ভারতবর্ষে অনেক মানে ভারতীয় নেতারা, বিশেষ করে প্রাইম মিনিস্টার মোদিজি এবং অন্যান্য নেতারা, তাদের স্টেটমেন্ট, পার্লামেন্টের স্টেটমেন্ট এখন আস্তে আস্তে আসতে শুরু করেছে, কিন্তু এত স্ট্রং নয় যে তার এফেক্টটা বাংলাদেশে ভালো করে পড়ছে। এখনো পর্যন্ত মনে হচ্ছে সবই যেন ডিপ্লোম্যাটিক স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, খুব কসাস স্টেটমেন্ট দেওয়া হচ্ছে। আরেকটা ভালো আলো পাওয়া যাচ্ছে যে পশ্চিমবঙ্গের রাস্তায় বিশেষ করে, যেটা হয়নি আগে কখনো, আপনি যেটা বললেন সাজিদা, যে প্রতিবাদের এই যে ব্যাপারটা এখন এতদিন পরে হঠাৎ দেখা যাচ্ছে, এমনকি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি নর্মালি এই ধরনের স্টেটমেন্ট দেন না, তিনিও এর বিরুদ্ধে প্রতিবাদমূলক কথা একটা বলেছেন, প্রতিবাদ সুলভ। তার কতখানি তিনি মিনিংফুল তা আমি জানি না, কিন্তু অ্যাটলিস্ট বলেছেন। এবং কালকে দিল্লিতেও প্রতিবাদ এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা হচ্ছে, এবং নিউ ইয়র্কেও ইউএন এর সামনে প্রতিবাদ হয়েছে। তো এই যে প্রতিবাদ, এই প্রতিবাদের সব আওয়াজটা কি সত্যিকারই বাংলাদেশের যারা এখন কর্ণধার তাদের কানে পৌঁছচ্ছে? এটাই প্রশ্ন। তো আমি শুরু করি রজতকে দিয়ে। তোমার কি মনে হচ্ছে এই সমস্ত প্রতিবাদের কি ফল হচ্ছে? এগুলো এর কোনো মানে কোন রকমের রেজাল্ট আসছে কিছু? রজত? না, একেবারেই না। এই যে প্রতিবাদ বা এখানে যেগুলো ডেমনস্ট্রেশন হচ্ছে, মিছিল হচ্ছে, তারা জানে না অ্যাকচুয়ালি। আমি বলছি তো, এই মানুষগুলো অশিক্ষিত। তা না হলে কেউ কি সূর্যকে টর্চ লাইট দেখায়? যারা একেবারে প্রথম সারির নেতা বর্তমান এই যে শাসক দল, আমি তো আর সরকার বলবো না, শাসক দল, তার যারা প্রথম সারির নেতা, তারা যদি প্রকাশ্য দিবালোকে স্টেটমেন্ট দেন রাশিয়া দখল করব, ইউএস দখল করব, চায়না দখল করব, তো তাদের কতটা জ্ঞানগম্যি আছে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ থাকে। কাজেই ভারতে প্রতিবাদ হচ্ছে, কোথায় অ্যাজিটেশন হলো, কোথায় তাদের হাই কমিশনকে আমরা ঘেরাও করলাম, তারা এগুলো বোঝেই না, এই ভাষাগুলোই বোঝে না। তো এটা বোঝার জন্য তো একটা সার্টেন লেভেল অফ এডুকেশন দরকার হয়।
রাইট। সেটা তো ওদের তুমি সেটা বেসিক্যালি ওদের নেই। বলছো আফগানিস্তানের কথা, যেমন বললে আফগানিস্তানের পথে চলেছে, যেমন তালিবানিরা ওখানে তারা তাদের যে একটা আধুনিক সভ্যতার মানে বাইরে যেন মানুষ মনে হয়, সেরকম পর্যায়ের মানুষরা এখন মোটামুটি চালাচ্ছে। কিন্তু মোহাম্মদ ইউনূসকে তো নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। সচিদা, আপনি তো জানেন যে কতখানি এই মোহাম্মদ ইউনূস আপনি ব্যক্তিগতভাবেও চিনতেন অনেকদিন, এবং তার 2 মেয়েই বিদেশে থাকে এবং আধুনিক জীবন যাপন করে। তো তিনি কি করে তালিবানকে এইরকম সাপোর্ট করছেন, এটা একটা আশ্চর্যের বিষয় নয়? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। তবে আমি ওর সঙ্গে একটা জিনিসে অ্যাবসলিউটলি 100% ট্রু, কিন্তু ওর সঙ্গে আমি একটা জিনিসে একমত নই। লিসেন, আমরা যে কোনো ভাবেই আমরা যদি প্রতিবাদ করি, করতেই হবে, উপায় নেই। তা না হলে নিচু থেকে না করে কখনো একেবারে উপরে ওঠা যায় না। এটা আমি নিজে খেটেও বুঝেছি। যে কারণে এখানে বললাম তো, এই স্কুল বাড়ি করেছি, কেউ টাকা পয়সা দেয় না, আমি চা বিক্রি করে শুরু করেছি। আমার স্ত্রী আমার এরা চা বিক্রি করেছে এবং দাঁড়িয়ে গেছে তো এতগুলো জায়গায়। এবং সেখানে শুধু বাংলাদেশে না, আমরা পশ্চিমবাংলা, মিজোরাম, আসামেও সাহায্য করি। কিন্তু যে কোনো পর্যায়ে এটা রেজিস্ট করতেই হবে। এবং যেটা আমার বারবার বলছি, আমার কাছে যেটা সবচেয়ে খারাপ লাগে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গীয়রা। আমি চাই দিল্লি করুক, কিন্তু দিল্লির থেকে বা তামিলনাড়ু থেকে বা অন্য কেউ করার আগে পশ্চিমবাংলা, অর্থাৎ তোমার বাংলায় একটা কথাও আছে যে তোমার মাথা ব্যথা হলে তোমারই বলতে হবে। অর্থাৎ আনলেস উই স্টার্ট, ওয়াই উড সামবডি। আর তাছাড়া যাদের আমরা হিন্দু বলি, ভারতীয় বলি, তাদের তো আমাদের ইউনিফাইড কোনো আইডেন্টিটি নেই। অর্থে যখন বাংলাদেশে গণহত্যা হয়, ফার্স্ট টাইম তার প্রতিবাদ করেছি, কিন্তু এর আগে অন্যরা করে না, বলেও তো বাঙালির হচ্ছে। যখন তামিলদের গণহত্যা হচ্ছে শ্রীলঙ্কায়, তখন রেস্ট অফ ইন্ডিয়া বলছে ও তো হিন্দুদের হচ্ছে, তো কিন্তু তামিলদের হচ্ছে। সুতরাং আই উড সে, আমি বলবো যে কোনো মতেই প্রথম থেকেই যদি 5 জনও করে গেলেও আমি মনে করি এটা হবে, দাঁড়ানো উচিত। কিন্তু যদি না করি, আমরা যেভাবে ভেসে যাচ্ছি, শোনো, কেন আমরা বারবার বলি না যে বাংলাদেশ থেকে আমরা 5 থেকে 6 কোটি মানুষ হারিয়ে গেছি? 47 সালে আমরা ছিলাম 47, 1/3, এখন barely 6 to 7%। বাংলাদেশ ওয়াজ দ্য পৃথিবীর 5th লার্জেস্ট কান্ট্রি। কেন এগুলো আমরা বারবার মনে করিয়ে দিই না? এবং যেটা অর্থে আমরা নিজেরা যদি এটা কনসিয়াস না হই, আমি জাস্ট একটা চিঠি লিখেছি এই পশ্চিমবাংলার কমিউনিস্ট পার্টিকে, কেন তাদের একটা ডেমনস্ট্রেশনে ব্যানার ছিল, নাথিং বাট ইটস এ ভেরি রেসিস্ট, ভেরি পার্টিজান। তারা আর কি বাংলাদেশের মাইনরিটি আর ইন্ডিয়ার মাইনরিটির সঙ্গে কম্পেয়ার করছে, তুলনা করছে। which is another absurdity. তো আমি ওখানে আরেকটা জিনিস আমি বলি যে পশ্চিমবঙ্গের যারা হত্যাকর্তা ছিলেন, মানে গতকাল অবধি অনেক নেতাই তারা এই পূর্ববঙ্গ থেকে পালিয়ে এসেছিলেন। অ্যাবসলিউটলি। পার্টি নিয়ে তারা নেতৃত্ব করে গেছেন, সেফ জায়গায় এসে নেতৃত্ব করে গেছেন, এবং তারা শুধু তাই নয়, তারা জ্যোতি বসু মানুষ লোক, মরিচ ঝাপিতের হাজার হাজার মানুষের মৃত্যুর পিছনে কারণ হয়েছেন। তো এই যে কমিউনিস্টরা, এদের কথা তো না বললেই আমার মনে হয়, যত কম বলা হয় ততই ভালো। তাদের তো কোনো চরিত্র নেই, কোনো মানবিকতা নেই। কিন্তু আমি যেটা বলছি যে বাংলাদেশের যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাদের উপর অত্যাচার, মেইনলি হিন্দুদের, যেহেতু হিন্দুরা সংখ্যায় অনেক বেশি, তাদের উপর অত্যাচারটা, তাদের একটু প্রতিরোধ ক্ষমতা, তারা একটু প্রতিবাদ করছে চট্টগ্রাম বা বিভিন্ন জায়গায়, তার জন্য তাদের উপর অত্যাচারের খাড়াটা আরো বেশি নামছে। আমি গতকাল খবর পেলাম, আমার কাছে একটা খবর এসছে যে এমনকি এটা রজত বলল, তারও সঙ্গে অ্যাড করছি, যে যারা আহত হচ্ছে বিভিন্ন ভাবে, যাদেরকে মারপিট করা হচ্ছে, তাদেরকে ভালো ভালো হসপিটালে নেওয়া হচ্ছে না, তাদেরকে হসপিটালে মানে অ্যাডমিশনই দেওয়া হচ্ছে না। এবং যদি দেওয়াও হয়, একটা পর্যবেক্ষক আমেরিকা থেকে পর্যবেক্ষক দল গেছে, তাদেরই একজন ডাক্তার বলেছেন যে এই ভদ্রলোকের কোনো চিকিৎসাই হচ্ছে না। একটা ভালো হাসপাতালে রাখা আছে একজন হিন্দু, যে মানে তাকে জখম হয়েছে, যে ঠিক মতো তো চিকিৎসাই হচ্ছে না। তো এই রকম সিচুয়েশনে এখন বাংলাদেশের অবস্থা। তো এখন প্রতিবাদ তো করতেই হবে, যারা যেখানে পারবেন। আমরা একটা পিটিশন সাইন চলছে
সেটার আমি চ্যাটে দিতে পারছি না কোনো কারণে। আমি বানান করে বলছি, www.bharat voiceofbharat.online, voiceofbharat.online, ONLINE। এটা চ্যাটে কোনো কারণে দেয়া যাচ্ছে না। আপনারা যদি চান আপনাদের প্রতিবাদ ইউনাইটেড নেশনস এর কাছে পৌঁছে দিতে, আপনাদের এইটায় সাইন করুন। অলরেডি প্রায় 4,000 মতো মানুষ সাইন করেছেন। আমরা আশা করছি 10,000 মানুষ সাইন করবেন এবং ইউএন যিনি সেক্রেটারি জেনারেল তার কাছে এটা পৌঁছে দেওয়া হবে এবং বিভিন্ন রাষ্ট্র নেতাদের কাছে পৌঁছে দেওয়া হবে। তো এগুলো সব এক একটা উপায় আমাদের এই প্রতিবাদের। কিন্তু যদি সত্যিকারে কোনো অ্যাকশন নিতে হয়, প্রথমত ভারতের একটা দায়িত্ব রয়েছে। এই কারণে দায়িত্ব রয়েছে, শুধু যে বাংলাদেশের মাইনরিটি বলে নয়, এরা মানুষ, মানবাধিকার, জেনারেল মানবাধিকার ভায়োলেশন হচ্ছে, সে যেই হোক। কিন্তু এক্ষেত্রে যেহেতু হিন্দুরা রিসিভিং এন্ডে, সেক্ষেত্রে হিন্দুদের হাইলাইট করছি আমরা, হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টানদেরও, তাদেরও চার্চ পড়ানো হচ্ছে, বুদ্ধিস্ট মংকে গাছে বেঁধে পেটানো হচ্ছে। এই সমস্ত ঘটনা তো ডেইলি কয়েক ডজন ঘটনা এভরিডে ঘটে চলেছে। অথচ একটা জিনিস যেটা বলা হচ্ছে, ইউনিসেফ টিম বলে চলেছেন যে এগুলো সব ভারতবর্ষের প্রপাগান্ডা, এগুলো নাকি বানানো, কোনোটা সত্যি নয়, এগুলো সব বানিয়ে বাংলাদেশকে খারাপ চোখে দেখানোর চেষ্টা করা হচ্ছে। এবং এই নয় যে একটা দুটো ভিডিও যেগুলো হয়তো এখনকার নয়, বা কোনো ভিডিও এমন আমাদের যারা খুব অ্যাক্টিভিস্ট তারা অনেক সময় মানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন, কিন্তু এটা তো একদম সত্যি যা ঘটনা এখন সারা পৃথিবী দেখছে যে এখানে কিভাবে অত্যাচার চলেছে এবং কিভাবে আস্তে আস্তে আফগানিস্তানের পথে চলেছে বাংলাদেশ নামক ভূখণ্ডটি। আর কি প্রতিবাদ ছাড়া আর কি করা যেতে পারে? কি মনে হচ্ছে ভবিষ্যৎ? প্রথমেই সাচিদাকে বলছি যে আপনি কি মনে করেন আর কি করা যেতে পারে এবং আর কি ভবিষ্যৎটা কি মনে হচ্ছে আপনার? ভেরি গুড কোয়েশ্চেন। শিওর। আরেকটা জিনিস আছে যে আমরা অন্তত পক্ষে যতটা পারি যাদের যাদের ক্ষতি হচ্ছে তাদের পাশে গিয়ে দাঁড়ানো, অর্থাৎ আর্থিক সাহায্য দেওয়া। হ্যাঁ, যেটা একটু থামাচ্ছি সাচিদা, আমার কাছে অ্যাটলিস্ট 10টা এরকম অনুরোধ এসছে যে আপনারা কিভাবে আপনারা প্রতিবাদ করুন, যাই করুন, কিন্তু ইমিডিয়েটলি আমাদের দরকার খাদ্য এবং ওষুধ সরবরাহ এবং চিকিৎসা, যাদের ক্ষতি হচ্ছে, যাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের পুনর্বাসনের জন্য ব্যবস্থা। আপনারা যদি কিছু আর্থিক সাহায্য দিতে পারেন, সবাই আমাদের জ্ঞান দিচ্ছে তোমরা এ করো তা করো, তোমরা পালিও না, যুদ্ধ করো, কিন্তু আমাদের ইমিডিয়েট দরকার সাহায্যের। তো আপনি ঠিকই বলেছেন। এবং এটা কিভাবে করা যাবে সেটা পরে ফোনে আমি বলতে পারবো। মানে শিওর আমরা করছি, আমি আমাদের মাধ্যমে আছে। তবে বাংলাদেশে যেটা একটা মানে একটু সমস্যা, সেটা হচ্ছে যে অনেক সময় যাদের মাধ্যমে করা হতে পারে তাদের এই যাতায়াত করাটাও ইজ নট ইজি। মানে কথার কথা বলছি, বাংলাদেশ থেকে কথার কথা বলছি, আমি জাস্ট বলছি খুলনায় কারুর হাতে আমি সাহায্য পাঠালাম, কিন্তু তার পক্ষে চট্টগ্রামে যাওয়া ইজ নট দ্যাট ইজি। অথবা মানে উত্তর বাংলায় দিনাজপুরে যাওয়ার সময়, যাই হোক, না সেটা করা যায়, পরে আইল বি হ্যাপি টু ডু। বাট একটা ফুটনোট আই ওয়ান্ট টু অ্যাড, যে আমাদের ইতিহাসে শেখানো হয় না। শোনো, এই বাংলাদেশ এমনকি পাকিস্তান 47, বাংলাদেশ 71 নে কোনো খ্রিস্টান বা বৌদ্ধদের অ্যাটাক করা হয়নি। অ্যাকচুয়ালি দুজন বৌদ্ধ তারা বাংলাদেশে 71 জেনোসাইড সাপোর্ট করেছে। একটা হচ্ছে তিনি রাজা ছিলেন পার্বত্য চট্টগ্রাম, যিনি এখনো কদিন আগে পর্যন্ত পাকিস্তানের ছিলেন, মানে অ্যাম্বাসেডার ছিলেন আর্জেন্টিনায়, এবং আর এক সাধু। এবং খ্রিস্টানদেরও করা হয়নি, পরে এদের এসছে। অর্থে এই হিন্দুদের মারতে মারতে যখন তাদের জমি দরকার ছিল, অর্থে 71, বাংলাদেশে সেটা হয়েছে 91-এ, এবং পাকিস্তানেও 47-এ খ্রিস্টানদের কোনো অ্যাটাক হয়নি। অ্যাকচুয়ালি খ্রিস্টানদের পরে হয়েছে। আমি পাকিস্তানে গেছি কয়েকবার, এবং শুনে খুশি হবে যে সেখানে প্রি ইসলামিক মন্দির সারাবার জন্য পেশাওয়ারে আমার কাছে এসছে, যদি আমি সাহায্য করি, এবং সেটা করা গেছে। প্রি ইসলামিক মন্দির শুধু না, সেখানে নাকি এই ভগবান বৌদ্ধ এসেছিলেন।
মানে 2nd সেঞ্চুরি বেশি। এনিওয়ে, সেটা এখন ওয়ান অফ দ্য হ্যাঁ। মোস্ট অ্যাট্রাকশন। তো তো যাই তো হোক, আপনার মতে কি ভবিষ্যৎটা কি মনে হচ্ছে? ভবিষ্যৎ কি মনে হচ্ছে বাংলাদেশের? I do not see a bright future, but we need to fight back in terms of যারা অত্যাচারিত তাদের পাশে দাঁড়ানো, এবং যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে লিখে যাওয়া, বলে যাওয়া, যতটা যা করা করতে হয় করা। আমিও বলছি, আমিও করেছি, এবং আমেরিকার প্রেসিডেন্ট আমাকে চিঠির উত্তর দিয়েছেন। বাংলাদেশের প্রেসিডেন্টও আমাকে লিখেছিলেন ওই একটা বরিশালের একটা মন্দিরকে সেভ করার জন্য যখন আমি করতে চেয়েছি, তিনি আমাকে আলটিমেটলি উত্তর দিয়েছিলেন এবং সেটা সেভ হয়েছে। অর্থে আমি বলছি না আমি সবের উত্তর আছে, কিন্তু আমার যেটা মনে হয়, যেটা আমাদের পক্ষে যারা সেখানে আছে তাদের পাশে দাঁড়ানো, এবং এট দ্য সেম টাইম পশ্চিম বাংলায় বিশেষ করে যে এই অত্যাচারগুলো হচ্ছে এগুলো বলে যাওয়া, কাগজে লেখা। এরা যারা সেন্সার করে কাগজ, হ্যাঁ, তারা সেন্সার করছে, আমি লিখেছি, এবং আমি মনে করি এটাও একরকমের সেলফ হেট রেসিজম, যে তুমি নিজেদেরকে খারাপ মনে করে এইসব করছো, হ্যাঁ, যেটা আমি একেবারেই সাপোর্ট করি না। ইয়াং বয়সে, ছোট বয়সে বামতি বাম আমাদের বলেছেন, আমরা অনেক কিছু বলেছি, কিন্তু বামরা যে এত রেসিস্ট যে তারা মুসলমানদের সঙ্গে থাকবে না বলে পশ্চিম বাংলায় এসে তখন তুমি ভারতকে গালি দিচ্ছ, এক্স্যাক্টলি, এটা তো কল্পনার বাইরে। হ্যাঁ, আমি যখন সারা পৃথিবীতে লেকচার দিয়েছি, যখন বলি বিশ্বাস করে না তারা। হ্যাঁ, তো খুবই গুরুত্বপূর্ণ আপনার কমেন্ট গুলো লাগলো। আমি রজতকে আর একবার জিজ্ঞেস করছি যে তুমি ভবিষ্যৎ কি, আমাদের কি করণীয়, কি করতে পারি, এবং ভবিষ্যৎ কি দেখছো বাংলাদেশের ভূখণ্ডের এবং মানুষদের? দাদা বলি, বিষয়টা হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশ একদিন ভারতের অবিচ্ছেদ্য অঙ্গরাজ্য ছিল, তারা অবিভক্ত বঙ্গের তারা অংশ ছিল। তো সেটা একটা সময় বিভাজিত হয়ে 2/3 আজকের দিনে বাংলাদেশ এবং 1/3 শ্যামাপ্রসাদের বদান্যতায় রয়ে যায়, যেটা আমাদের পশ্চিমবঙ্গ, যেখানে আমরা বসবাস করি। কিন্তু আজও বাংলাদেশের সাথে আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, শিক্ষা, সংস্কৃতি, পরিধেয় সবকিছুই মোটামুটি এক। একটা সীমান্তে কাঁটাতারের বেড়া ভৌগোলিক দিক থেকে আমাদেরকে দ্বিধা বিভক্ত করেছে, তাই আমরা দুটো সেপারেট নেশন। আমি যেটা বলতে চাইছি, যে ভৌগোলিক দিক থেকে আমাদেরকে দ্বিখণ্ডিত করা এই যে কাঁটাতারের বেড়া, এটা উঠে যাওয়া উচিত। আবার আমরা এক হয়ে যাই, গঙ্গা পদ্মা মিলেমিশে একাকার হয়ে যাক, সব স্ট্রিমলাইন্ড হয়ে যাবে। আই বিলিভ ইউ ক্যান জলি ওয়েল আন্ডারস্ট্যান্ড হোয়াট এক্স্যাক্টলি আই মিন। হ্যাঁ, তো আমি বলছি একমাত্র রাস্তা, এটা তো একটা বড় স্বপ্ন, যেটা শ্রী অরবিন্দ তার মৃত্যুর প্রাককালে তিনি সংকল্প নিয়ে তিনি দেহত্যাগ করেছিলেন যে আবার এক ভারত হবে। সেটা তো সেই ড্রিমটা তো সবার হৃদয়ে রইবে, কিন্তু ইমিডিয়েটলি যে এখনই যে সিচুয়েশনটা হচ্ছে, তার থেকে বেরিয়ে আসার আমরা কি করতে পারি, যারা শুনছেন বা যারা পশ্চিমবঙ্গের মানুষ বা ভারতবর্ষের নাগরিক বা আমেরিকায় থাকেন, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা শুনছেন এটা, এই আজকের এই আলোচনা, তারা কি করতে পারেন সেটাও যেটা সাচিদা বারবার বলছেন, প্রতিবাদের কণ্ঠ। প্রতিবাদ তো এটার জন্য আলাদা কোনো পয়সা লাগে না, এটা যেখানে খুশি বসে করা যায় এবং নানাভাবে করা যায়, চিঠি লেখা যায় বা প্রতিবাদ পিটিশনে সই করা যায় বা প্রতিবাদ মিছিল করা যায়, সবই করা যায়। তো সেভাবে কিভাবে যদি চাপ তৈরি হয়, কিন্তু আমার যেটা কনসার্ন রজত, পশ্চিমবঙ্গের যা সিচুয়েশন এখন, পশ্চিমবঙ্গ এক অর্থে ইসলামিস্টদের একটা শক্তিশালী কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে, এবং বাংলাদেশের সঙ্গে যারা ফান্ডামেন্টালিস্ট তাদের সঙ্গে জুড়ে পশ্চিমবঙ্গেও অনেক কিছু
দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অদূর ভবিষ্যতে রয়েছে। তো কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এটা দেখেও দেখছে না, এবং তার সাথে সাথে যেটা সাজিদা বারবার বললেন যে আমরা প্রতিবাদ ভুলে গেছি। আর এই আরজি কর নিয়ে এই প্রথম পশ্চিমবঙ্গে এত বড় একটা প্রতিবাদ, স্বাধীনতার পর হয়তো এরকম প্রতিবাদ কোনো একটা বিষয় নিয়ে আর হয়নি। তো এই বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ কি করতে পারে, বা ভারতের মানে সরকারের কথা বাদই দিলাম, পশ্চিমবঙ্গের মানুষ আর কি করতে পারে তোমার মতে? পশ্চিমবঙ্গের মানুষের সেই অর্থে করার কিছু নেই, কারণ আমাদের তো বহু আত্মীয় স্বজন রয়ে গিয়েছে সে দেশে, এরকম আমার মতো আরো অনেকেরই। তো কাজেই সরাসরি আমরা তো এটাও চাই না যে যুদ্ধ হোক, কিছু হোক, বাংলাদেশ ধ্বংস হয়ে যাক। কিন্তু একটাই রাস্তা দাদা, রাস্তা সেটাই যে মাঝের এই এই সীমান্তের কাঁটাতারের বেড়াটা উঠে যেতে হবে, যে প্রসেস কিন্তু অলরেডি শুরু হয়েছে। এই যে আরাকান সেনা যারা মিয়ানমার থেকে 273 কিলোমিটার অলরেডি ঢুকে বসে আছে, তো আর কদিন লাগবে তাদের চট্টগ্রামে ঢুকতে? তো এখানে কিন্তু এইভাবেই মানে দেশটা ভেঙে যাবে, এইভাবেই দেশটা টুকরো টুকরো হয়ে যাবে। দেশের ভেতর থেকে একটা হিন্দু রাষ্ট্রের দাবি উঠছে। এবার যখন মানুষের দেওয়ালে পিঠ থেকে যায়, কিছু করার থাকে না, তখনই তো এই ধরনের রিভলিউশন গুলো উঠে আসে না। আর যদি সেটা আসে, তা আমাদের তো পাশে দাঁড়িয়ে যেতেই হবে, মুখে না বললেও মনের দিক থেকে একটা সমর্থন তো থাকবেই। তো দ্যাট ইজ মানে সিচুয়েশন ইজ অ্যালার্মিং। হ্যাঁ, তো আমরা আলোচনা, আজকে অনেক বিষয়ে আলোচনা হলো, কিন্তু লেসন লার্ন যে আমরা যদি শক্ত হাতে না বিষয়টাকে দেখি, সিদ্ধারা নিয়ে উঠে না দাঁড়াই, সে যারা আছেন ভুক্তভোগী, যারা বাংলাদেশের মাটিতে আছেন, তারা জানেন তারা কি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রতিবাদ এবং বিভিন্ন আইনগত ব্যবস্থা, আইনজ্ঞ পাওয়া যাচ্ছে না আইন দেবার জন্য, যেটা হয়েছে চিন্ময় স্বামী মহারাজের। এইরকম সিচুয়েশনে তারা যাচ্ছেন, তারা লড়াই করছেন। আমরা যারা সারা পৃথিবীতে যারা মানবাধিকারের জন্য এবং হিন্দু মানবাধিকারের জন্য বিশেষ করে যারা বিচলিত, আমরা সবাই তাদের সাপোর্টে আছি। আর বাংলা আবারের পক্ষ থেকে বলি, আমরা একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন, আমরা কোনো ধর্মীয় বা রাজনৈতিক ব্যাপারে আমরা কোনো জড়াতে চাই না। কিন্তু যেহেতু এটি একটি মানবাধিকার বিষয় এবং বাংলা ইস্যু, বাঙালি ইস্যু, সেই জন্য আমরা আজকে এই বিশেষ আলোচনাটি রাখলাম। আপনারা জানেন যে এই বাংলা, পূর্ব বাংলা যেটা বাংলাদেশ হয়ে গেছে এখন, সেখান থেকে জন্মেছেন কত মনীষী, সেখানে পাল রাজারা কত শিক্ষা কেন্দ্র গড়ে তুলেছেন, শুধু বাংলায় নয় সারা ভারতবর্ষে ছড়িয়েছেন। সেখানে মহাপ্রভুরও পদধূলি পড়েছিল, সেখানে নানান গুণীজন, বিজ্ঞানী থেকে আরম্ভ করে স্বাধীনতা সংগ্রামের বহু মানুষ জন্মেছেন। তো তাদের পূর্ণ স্মৃতিতে আমরা যদি কিছু করতে পারি, সেই ভূমিকে রক্ষা করার জন্য আমাদের সবার গর্ব হওয়া উচিত। তো আজকের অনুষ্ঠান শেষ করছি। যারা বাংলা আবারের এই চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করছি আপনারা সাবস্ক্রাইব করুন, এবং এই বিষয়গুলি যা আলোচনা করছে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা সবার সঙ্গে শেয়ার করুন এবং লাইক দিন। আগামীতে আবার এই অনুষ্ঠান নিয়ে আসবো। আশা করি বাংলাদেশের সিচুয়েশন তাড়াতাড়ি কন্ট্রোলে আসবে, মানুষ স্বাধীনতা ফিরে পাবে আবার। তো আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। বিশেষ একটা কথা বলবো। হ্যাঁ বলুন। আপনি একটু মাথাটা নামান সাচিদা, একটা ছোট্ট কথা বলতে চাইছি। হ্যাঁ বলুন। ও রজত, রাইট? রজত যেটা বলছে মানে ইম্পর্টেন্ট, কিন্তু আমি এটুকু বলবো যে অনেকে বাংলাদেশে অনেকে এইটা ব্যবহার করবে যে ভারত বাংলাদেশকে দখল করতে চাইছে। হ্যাঁ, সেইটা উই মাস্ট মেক শিওর যে এই নিয়ে আমরা বলছি না যে ভারত সেটা দখল করুক। কারণ বাংলাদেশের আর একটা জিনিস হচ্ছে, সবারই, আমাদেরও হয়, এই আইডেন্টিটি চেঞ্জ। এদের আমি নিজে স্কুলে গেছি, ইসলামিক স্কুলে, তাদের যে হিস্ট্রি বই, তারা অনেকে জানেই না যে দে ওয়ার পার্ট অফ ইন্ডিয়া। হ্যাঁ, শুধু তাই না, এখন তাদের দেখো নিউ ইয়র্কেই দেখবে মানে ছেলে মেয়েদের পোশাক পাল্টে গেছে। এই বাংলাদেশে গত বছরে আগে গেছি একটা শহরে, সেখানে বলছি দেখবেন একমাত্র শাড়ি যদি পরে সেটা বুঝবেন ওরা হিন্দুরা। হ্যাঁ, মানে এই আইডেন্টিটি চেঞ্জ ইজ অলসো ভেরি সিরিয়াস ইস্যু। এবং আমি পাকিস্তানেও গেছি, পাকিস্তানেও
যথেষ্ট মানুষ আছে যারা ভারতকে ভালোবাসে এবং ভারতীয় আইডেন্টিফাই করতে চায়, কিন্তু তারা ইজ এ ভেরি স্মল মাইনরিটি এবং তাদের লাইফও ইজ ভেরি রিস্কি, মানে অন্য লোক এসে মেরে ফেলতে পারে। হ্যাঁ, এই যে আইডেন্টিটির কথা বললেন, এগুলো তালিবানাইজেশনের একটা প্রসেস। অ্যাবসলিউটলি। হ্যাঁ, তো সেটা তো আমরা বুঝেছি যে কিভাবে চলছে। তো যাই হোক, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ডক্টর সাচি ঘোষ দস্তিদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অমূল্য সময় দেওয়ার জন্য এবং এই বিষয়ে আলোকপাত করার জন্য। আপনি এই বিষয়ে বিশেষজ্ঞ, বহুদিন ধরে আপনি যুক্ত আছেন বিভিন্ন কার্যকলাপে বাংলাদেশের, বিশেষ করে হিন্দুদের ভালোর জন্য অনেক কাজ আপনি করে চলেছেন, তার জন্যও আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং রজত ভরদ্বাজ মুখার্জি আজকে জয়েন করেছে পশ্চিমবঙ্গ থেকে, এবং তারও মতামত, যে গ্রাউন্ড লেভেল থেকে মতামত তোমার কাছ থেকে পেলাম, তার জন্য ধন্যবাদ। আজকে আমরা এখানেই শেষ করি। সবাইকে নমস্কার।